TN24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। সংসদে পেশ হলো এক দেশ এক ভোট বিল, সড়ক বিরোধী জোট। 7 কোটি টাকার লক্ষ্মীপুর আর্ল হায়ার সেকেন্ডারি স্কুলের ভবন নির্মাণে ভূমিপূজন ও শিলান্যাস করলেন মন্ত্রী বিধায়ক কৌশিক রায়। পঞ্চায়েত ভোটের আগে গ্রামাঞ্চলে জনসংযোগ বাড়াতে ময়দানে নামছে কংগ্রেস, জানালেন অভিজিৎ পাল। সিন্ডিকেট রাজ এবং স্থানীয় সুপারি নিয়ে শাসক দলের বিরুদ্ধে সরব বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর। পঞ্চায়েতের খসড়া ভোটার তালিকায় নাম কর্তন, জনগণকে নিয়ে বিধায়ক সিদ্দিক আহমেদের বিক্ষোভ প্রদর্শন। এবার সংবাদ বিস্তারিত। অবশেষে নির্ধারিত সময় মঙ্গলবার সংসদে পেশ হলো এক দেশ এক ভোট বিল। এই বিল পেশ করেন কেন্দ্রীয় আইন মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। संविधान सभा में देखिए, प्रधानमंत्री नरेंद्र मोदी जी ने मुझे ये अवसर दिया है। बाबा साहब भीमराव अंबेडकर पहले इस देश के कानून मंत्री थे। जिस वर्ग से बाबा साहब आते थे उसी वर्ग से मैं आ रहा हूं। ये नरेंद्र मोदी जी ने बहुत बड़ा अवसर दिया है मुझे। तो अध्यक्ष जी, मैं ये बात सदन में रख रहा हूं, इसलिए मैं कह रहा हूं कि संविधान सभा में बहस के दौरान नाउ यू हैव टू लिसन टू मी, संविधान सभा में बहस के दौरान यू हैव ऑब्जेक्टेड, सो यू हैव टू लिसन टू मी। संविधान सभा में बहस के दौरान 4 नवंबर 1948 को बाबा साहब ने क्या कहा? संघवाद का मूल सिद्धांत यह है, बाबा साहब का कोट है ये, आई एम कोटिंग इट। संघवाद का मूल सिद्धांत यह है कि विधायिका और कार्यपालिका की सत्ता केंद्र और राज्यों के बीच केंद्र द्वारा बनाए गए किसी कानून के द्वारा नहीं बल्कि संविधान द्वारा ही बंटी होती है। क्या? यूनियन लिस्ट, स्टेट लिस्ट, कंकरेंट लिस्ट। हम किसी सूची में कोई संशोधन नहीं कर रहे हैं साहब। कैसे संघवाद पे चोट कर रहे हैं? हम नहीं कोई चोट कर रहे हैं। বিল পেশ হতেই বিলের তীব্র বিরোধিতার সরব হল বিরোধী জোট ইন্ডিয়া। কংগ্রেস সাংসদ মনীষ তিওয়ারি, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় একযোগে বলে উঠলেন, এক ব্যক্তির স্বার্থ রক্ষার লক্ষ্যে অন্যায়ভাবে এই নীতি চালুর চেষ্টা চলছে। মূলত এক নায়কতন্ত্র কায়েম করতেই এই বিল আনতে চাইছে মোদী সরকার। এদিন সংসদে এক দেশ এক ভোট সংক্রান্ত বিল দুটি পেশ হতেই তুমুল হট্টগোল শুরু করেন বিরোধী জোট ইন্ডিয়া। दूसरा, बाबा साहब ने कहा था भारतीय संघ राज्यों के बीच किसी समझौते का परिणाम नहीं है। ये बाबा साहब का कोट ही है कि भारतीय संघ राज्यों के बीच किसी समझौते का परिणाम नहीं है। राज्यों को फेडरेशन से अलग होने का अधिकार नहीं है। फेडरेशन एक संघ है और इसका स्वरूप अविनाशी है, कोई नहीं बदल सकता फेडरल स्ट्रक्चर को, ये बाबा साहब ने कहा। মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে লক্ষ্মীপুর আর্ল হায়ার সেকেন্ডারি স্কুলে সরকারি মঞ্জুরকৃত 7 কোটি টাকা বরাদ্দকৃত ভবন নির্মাণের কাজের ভূমি পূজন ও শিলান্যাস করেন আসাম সরকারের মন্ত্রী তথা লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়। লক্ষ্মীপুর আর্ল হায়ার সেকেন্ডারি স্কুলের শিলান্যাস শেষে মন্ত্রী কৌশিক রায়কে স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে উত্তরীয় এবং ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানানো হয়। সভায় মন্ত্রী কৌশিক রায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, লক্ষ্মীপুর আর্ল স্কুলের ভবনের নির্মাণের জন্য 7 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। স্কুলের শিক্ষার পরিকাঠামো গড়ে তুলতে 14টি শ্রেণীকক্ষ, স্মার্ট ক্লাসরুম 2টি, প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপালের জন্য একটি করে রুম, বয়েজ ও গার্লসদের জন্য পৃথক পৃথক কমন রুম, টিচার্স কমন রুম সহ রান্নাগৃহ থাকবে এই ভবনের মধ্যে। তৈরি করে দেওয়ার জন্য 7 কোটি টাকা দিয়েছে। আজকের দিনে কাজ শুরু হয়েছে, কন্ট্রাক্টর এখানে উপস্থিত আছে। আমি ওনাকে অনুরোধ করেছি যে 1 বছরের মধ্যে যাতে আমরা স্কুলটাকে কমপ্লিট করে আমরা নতুন ঘরে নতুন বিল্ডিং এ যাতে আমরা আসতে পারি।
আসামে আজকের দিনে প্রত্যেকটা বিধানসভাতে 2-3টা করে প্রায় 1000 স্কুলের কাজ আজকের দিনে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় হাতে নিয়েছেন, যেটা 7 কোটি 8 কোটি টাকা দিয়ে একটা মডেল এস্টিমেটের মাধ্যমে বিভিন্ন জায়গাতে ক্লাস হচ্ছে, যাতে এমন স্কুল এমন ক্লাসরুম হওয়ার প্রয়োজন যেটা প্রাইভেট স্কুলের সঙ্গে কম্পিটিশন করে শিক্ষার মানকে যাতে আমরা বাড়াতে পারি। শুধু ইনফ্রাস্ট্রাকচার হলে হবে না, শিক্ষার কোয়ালিটিকে যাতে পড়াশোনা যাতে আমরা বৃদ্ধি করতে পারি। আপনাদের সবার সাহায্য সহযোগিতা চাই, এই কাজ যাতে আমরা সম্পূর্ণ করতে পারি। আছেন শিক্ষকরা আছেন, শিক্ষিকারা আছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা স্কুলের কাজটা একটু দেখাশোনা করবেন, যাতে কাজের কোয়ালিটির সঙ্গে কোনো রকমের কম্প্রোমাইজ যাতে না হয়, সেই জিনিসটা আপনারা সবাই দেখবেন, যাতে আমরা ভালো কাজ এখানে করতে পারি। এই স্কুলের মধ্যে প্রায় 14টার মধ্যে ক্লাসরুম আছে, দুটা স্মার্ট ক্লাস আছে, প্রিন্সিপালের জন্য আলাদা রুম আছে, ভাইস প্রিন্সিপালের জন্য আলাদা রুম আছে, টিচার্স কমন রুম আলাদা আছে, অফিস আলাদা আছে, তারপরে আমাদের এখানে বয়েজ গার্লস কমন রুম আছে, আমাদের এখানে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা, সাইকেল স্ট্যান্ড থেকে প্রত্যেকটা একটা কমপ্লিট একটা স্ট্রাকচার তৈরি করা হবে, যেখানের মাধ্যমে আমরা আমাদের স্কুলটাকে এখানে সুন্দরভাবে যাতে চালাতে। রাজ্যে দোরগড়ায় করা নাড়ছে পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত ভোটের আগে গ্রামাঞ্চলে জনসংযোগ বাড়াতে আসরে নামছে শিলচর জেলা কংগ্রেস কমিটি। মূলত এই পঞ্চায়েত পুর নিগম ও 2026 সালের বিধানসভা নির্বাচনে আরো শক্ত করে রণকৌশল সাজাতে বাহ্যিক স্তরে গত 13, 14 ও 15 ডিসেম্বর গুয়াহাটিতে অনুষ্ঠিত হল কংগ্রেস দলের 3 দিনের রাজ্য সম্মেলন। কেন্দ্রীয় নেতা জিতেন্দ্র সিং এর উপস্থিতিতে এই সভায় বিজেপিকে কুপোকাট করতে সাজানো হয়েছে রণকৌশল। জেলা, রাজ্য এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের নিয়ে গঠন করা হয়েছে পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি। পিএসি প্রতিটি জেলায় গঠন করা হবে। মঙ্গলবার শিলচর জেলা কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কথাগুলো জানালেন জেলা সভাপতি অভিজিৎ পাল। 13, 14 এবং 15 আসাম প্রদেশ কংগ্রেসের 3 দিন ব্যাপী সাংগঠনিক ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ সভা ছিল এবং সেই সভাতে নিখিল ভারত কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক সম্মানীয় জিতেন্দ্র সিংজি 3 দিনের সাংগঠনিক ব্যাপার নিয়ে বিভিন্ন স্তরে উনি আলাপ আলোচনা করেছেন এবং সাংগঠনিক কিছুটা সিদ্ধান্ত হয় এবং সেই সিদ্ধান্ত আজকে আপনাদের সামনে তুলে ধরব। বিশেষ করে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কিভাবে দলীয় তৃণমূল স্তরে শক্তিশালী করা যায় সেই ব্যাপার নিয়েও আলোচনা হয় এবং এবারে পিএসসিতে ডিসিশন নেওয়া হয়েছে যে প্রত্যেকটা জেলায় জেলায় একটা পিএসসি কমিটি গঠন করা হবে। তাছাড়া পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে প্রত্যেকটা বুথ কমিটি আমরা আগামী 1 সপ্তাহের ভিতর তৃণমূল স্তরে আমাদের যে ওয়ার্ডগুলো হয়েছে, যে পঞ্চায়েতের যে ওয়ার্ড হয়েছে, সেই ওয়ার্ড কমিটিগুলো আমরা 1 সপ্তাহের ভিতর গঠন করার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে আমাদের কাজ অলরেডি শুরু হয়েছে। আমরা 7 দিনের ভিতর প্রত্যেকটা ওয়ার্ড কমিটি গঠন করব, যাতে আমরা তৃণমূল স্তরে আমরা যাতে গ্রুপ মেম্বারের ক্ষেত্রেও আমরা যেন শক্তিশালীভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। এবং বিশেষ করে আসাম প্রদেশ কংগ্রেস এবং নিখিল ভারত কংগ্রেস কমিটি আগামী 2026কে সামনে রেখে দলকে কিভাবে শক্তিশালী করা যায় এবং কিভাবে বর্তমানে সরকারের দুর্নীতি, বর্তমান সরকারের যে সাম্প্রদায়িক রাজনীতি, সেটার বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করা যায় সেটা রণনীতি তৈরি করা হয়েছে। আমরা প্রত্যেক দিন সরকারের বিরুদ্ধে আমরা কংগ্রেস দল লড়াই করে যাবে, সেটাও এখানে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এখন থেকে পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটির টিকিট দেওয়ার ক্ষেত্রে বা আগামী দিনে বিধানসভা নির্বাচনে টিকিট দেওয়ার ক্ষেত্রে দল বারবার দলীয়ভাবে ইন্টারনালি সার্ভে করে দেখা হবে, যাতে আমাদের একটা আসনও আমরা যেন কোনোভাবে যাতে ছেড়ে না দিই, আমরা যাতে শক্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি, সেই ব্যাপারে দল বিভিন্নভাবে সার্ভে করে তারপরে দলের সিদ্ধান্ত নেওয়া হবে। বরকলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর সিন্ডিকেট রাজ এবং স্থানীয় সুপারি নিয়ে শাসক দলের বিরুদ্ধে সুর চড়ালেন। শিলচর জেলা কংগ্রেস ভবনে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, এই সিন্ডিকেটের ফলে বরাকের গ্রামীণ অর্থব্যবস্থা নষ্ট হচ্ছে। রাজ্য সরকারের মদতপুষ্ট বাহিনী অবৈধভাবে এই ব্যবসা করায় স্থানীয় সুপারির ব্যবসা ক্ষতি হচ্ছে প্রায় 70%।
দেখুন, কাছাড়ে গ্রামেগঞ্জে প্রত্যেকের বাড়িতে সুপারি গাছ আছে এবং এই সুপারি অতীতে এই সুপারি বিক্রি করে 25,000 থেকে 1 লক্ষ টাকা একটা গৃহস্থী তার ইনকাম হতো। এর ফলে তার ছেলেমেয়েদের পড়াশোনা, ছেলেমেয়েদের বিয়ের ব্যাপারে সব কিছু একটা মেজর একটা ইকোনমিক হেল্প হতো এই সুপারি বিক্রি করে। কিন্তু এখানে সিন্ডিকেট দিয়ে আসাম সরকার যে সিন্ডিকেট করেছে, সিন্ডিকেটের ফলে এখন লোকাল সুপারি যেটা অতীতে 400 সুপারি 1000 বিক্রি হতো, এখন 400 টাকাও বিক্রি হয় না। মানে এটা 50%-এর নিচে 30% ভ্যালু হয়েছে। আজকে এরা এত কষ্ট করে গাছ লাগিয়ে একটা জায়গাকে সংরক্ষণ করে রেখেছে যে এখানে সুপারি গাছ হবে, কিন্তু সেই সুপারির দাম নেই বাজারে। তার একমাত্র কারণ হলো সুপারি যদি এখান থেকে পাঠাতে হয় তাহলে গাড়ি প্রতি 1,80,000 থেকে 1 লক্ষ টাকা দিতে হয়। আমি পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম যে আপনারা এইসব কী আরম্ভ করেছে। বলছে আমার কোনো কিছু নেই, উপর থেকে অর্ডার আসে কোন কোন গাড়ি ছাড়তে হবে আর কোনটা বন্ধ হতে। এই এখানে পয়সা জমা দিলে এটা একটা সিস্টেম হয়ে গেছে। আমি শুনেছি আসাম সরকারের একটা অফিসার আছে যে এইটা দেখাশোনা করে, এবং এখানে পয়সা জমা দেওয়ার পরে তাদের একটা নম্বর আসে, ইয়েতে মেসেজ আসে যে এই নম্বর ট্রাক যেতে হবে, সেই যায়। এবং রোজ রাত্রে 12টার সময় বড়খলার যে মহাসড়কের উপরে যে গেট আছে, যেটা টোল গেট, সেই টোল গেট থেকে এটা ছাড়া হয়। আপনারা যে কোনো দিন গিয়ে দেখবেন অনেক লাইন ধরে 50-60টা ট্রাক সব সময় থাকে এখানে রাখবে। তারা লোক আছে, লোকের সঙ্গে দাম দর হবে, টাকা জমা দেবে, এখান থেকে যাবে। যার ফলে বাইরা যারা ব্যবসায়ী তারা আমাদের লোকাল সুপারি কিনতে চায় না। মায়ানমারে বার্মিজ সুপারির এগেনস্টে আছে, ঠিক আছে, বার্মিজ সুপারি বন্ধ করে, কিন্তু এই সুপারি হলো এগ্রিকালচারের প্রোডাক্ট, এগ্রিকালচারের কোনো ট্যাক্স নেই, কিন্তু সরকার 2 নম্বর ট্যাক্স নিচ্ছে। এটা মানে একটা এমন এক সমস্যা হয়েছে কাছাড়ে। রুলিং পার্টি তো তারা নিজেরাই ইনভলভ, তারা কিছু কথা বলে না। তো এই অবস্থাটা আমি তীব্র প্রতিবাদ করি। পঞ্চায়েত খসড়া ভোটার তালিকায় নিজের নাম কর্তন হওয়ার প্রতিবাদ জানালেন প্রাক্তন মন্ত্রী তথা দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ। এ মর্মে শ্রীভূমি পুলিশ সুপার কার্যালয় সংলগ্ন ধর্ণা শেডে বিক্ষোভ প্রদর্শন করেন বিধায়ক সিদ্দিক আহমেদ সহ কর্তন হওয়ার বহু লোক। আমাদের আন্দোলন চলতে চলবে, আমাদের আন্দোলন চলতে চলবে, আমাদের আন্দোলন চলতে চলবে, আমাদের আন্দোলন চলতে চলবে। ইলেকশন কমিশন হুঁশিয়ার। বিধায়ক সিদ্দিক আহমেদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, একে তো ভোটার তালিকায় বিসঙ্গতির পর বিসঙ্গতি, তার ওপর সহস্রাধিক নাম কর্তনে সবার ক্ষোভের সঞ্চার ঘটেছে। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার ছিল ভোটার তালিকায় বিধায়কের নাম নেই। নিজ সমষ্টিতে খোদ বিধায়কের নাম না থাকায় চরম অপমানিত বোধ করেন। কনস্টিটিউয়েন্সিতে যদি আমরা দেখি তাই 50 থেকে 60,000 মানুষের নাম বাদ পড়েছে পঞ্চায়েত খসড়ার থেকে। এবং আমি নয়, আমার সমস্ত গ্রাম, পার্শ্ববর্তী গ্রাম, কারো কোনো বুক নেই। ঠিক সেইভাবে প্রত্যেকটা পঞ্চায়েতে অন্তত 1,500-2,000 মানুষের নাম কর্তন হয়েছে, 2,500 মানুষের নাম কর্তন হয়েছে। অনেকে এক একটা ওয়ার্ডের যেটা পরিধি তার থেকে 150-200 মিটার, অন্তত 1.5 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার, কারো 4-5 কিলোমিটার, কারো 7 কিলোমিটার এত দূর নেওয়া হয়েছে। কারো হয়তো পাতারকান্দি সমষ্টি থেকে সাউথ করিমগঞ্জে আনা হয়েছে, কাউকে নর্থ করিমগঞ্জ থেকে সাউথ করিমগঞ্জে আনা হয়েছে। তো এইভাবে এটা যারা সম্ভাব্য ওয়ার্ড মেম্বার খেলবে
তাকে নিয়ে এবং তার গোষ্ঠী, তার রক্ত সম্পর্কিত মানুষদেরকে নিয়ে অন্যত্র তাদেরকে রাখা হয়েছে এই ওয়ার্ড থেকে। তো এইটা কিভাবে হলো, সম্ভব হলো? আজকে এক একটা সেন্টারে এমনও আছে একজন মানুষকে দিয়ে একটা পোলিং সেন্টার, কোনো জায়গায় 2 জনকে দিয়ে একটা পোলিং সেন্টার, কোনো জায়গায় 6 জনকে দিয়ে পোলিং সেন্টার, কোনো জায়গায় 32 জনকে দিয়ে পোলিং সেন্টার, আর কোনো জায়গায় 2300 মানুষকে দিয়ে একটা পোলিং সেন্টার। এটা কিভাবে হলো? সুতরাং এটার তীব্র প্রতিবাদ করার জন্য আজকে আমরা জেলাধিপতির কাছে আসছি, ওনাকে মেমোরেন্ডাম দেব। এবং আমরা চাই যারা এই বিসঙ্গতি করেছে, যে অফিসাররা তাতে জড়িত আছে, তাদের ইমিডিয়েট অ্যাকশন নিতে লাগে এবং আমাদের এটা এই বিসঙ্গতিটা কারেকশন করতে হবে। আমি বলেছি, আমি গতকালকেই আমি মিডিয়াতে বলেছি যে গুয়াহাটির যারা সরকারে যারা আছেন, মাননীয় মুখ্যমন্ত্রী ধরে যারা মন্ত্রী আছেন, তারা সবাই আমার দক্ষিণ করিমগঞ্জের সমস্যার জন্য সাহায্য করছেন, তারা কাজ করছেন। কিন্তু করিমগঞ্জের ডিস্ট্রিক্টের যে বিজেপির কিছু লোক আছেন যারা হয়তো এটা মেনে নিতে পারছেন না, কিন্তু তাদেরকে জানা দরকার তাদের যে আমরা যদি না থাকতাম তাহলে করিমগঞ্জের এমপি জিতত না। আজকে যে অবস্থা সৃষ্টি করেছেন এটা তাদের ভবিষ্যতের রাজনীতির জন্য তাদেরই খারাপ হবে, আমাদের কিছু আসবে যাবে না। আজ সারা আসামে রন্ধন কর্মীরা একদিনের বিক্ষোভ কর্মসূচি পালন করেন। সরকারি কর্মচারীর স্বীকৃতি, ন্যূনতম মজুরি মাসিক 10,000 টাকা, বছরের 12 মাস বেতন, অবসরকালীন 3 লক্ষ টাকা প্রদান, প্রকল্পের বেসরকারীকরণ না করা ইত্যাদি দাবিতে আজ শিলচরেও বিক্ষোভ প্রদর্শন হয়। স্থানীয় নরসিংতলা মাঠে জমায়েত হয়ে শত শত রন্ধন কর্মী মিছিল করে প্রাথমিক শিক্ষাধিকারিকের অফিসের সামনে পৌঁছে স্লোগানে উত্তাল করে তোলেন। সিটু অনুমোদিত সারা অসম মধ্যাহ্ন ভোজন কর্মচারী ইন্ডিয়ানের পক্ষ থেকে এক স্মারকলিপি শিক্ষা আধিকারিকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে প্রেরণ করা হয়। কর্মচারীরা আজকে বিক্ষোভ প্রদর্শন করছেন। মূলত দীর্ঘদিন থেকে এদের আন্দোলন চলছে। এটা আশ্চর্যের ব্যাপার হলো যে আমাদের বর্তমান কেন্দ্রীয় এবং রাজ্য, এরা বলে ডাবল ইঞ্জিন সরকার, এই ডাবল ইঞ্জিন দিয়ে এরা যে গাড়িটা চালাচ্ছে, সেই গাড়িতে এদের স্লোগান হচ্ছে বেটি বাঁচাও বেটি পড়াও। অথচ যে বেটিরা এখানে সবচেয়ে বেশি পরিশ্রমের কাজ করে, স্কুলের বাচ্চাদেরকে খাবার রান্না করে খাওয়ায়, তাদের বেতন তো বলা যায় না, এটাকে ওরা বলে সাম্মানিক, যেটা অসাম্মানিক বলা হয়। 1000 টাকা এবং 500 টাকা মিলিয়ে 1500 টাকা ওরা মাসে পায়, সেটাও 12 মাস পায় না। এই পরিস্থিতিতে আমরা অন্যান্য সমস্ত রাজ্যের সঙ্গে যদি তুলনা করি, আজকে কেরালাতে 18,000 টাকা মাসে পায়, অন্যান্য সমস্ত রাজ্যে আসাম থেকে অনেক বেশি পায়। অথচ আসামে আজ পর্যন্ত এই রন্ধন কর্মীদের বেতনের ব্যাপারে বা এই যে টাকা বাড়ানোর ব্যাপারে আজ পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তার জন্য আজকে সারা আসাম জুড়ে এই আন্দোলন চলছে। আমরা দাবি করছি যে এদেরকে সরকারি কর্মচারী হিসাবে স্বীকৃতি দেওয়া হোক এবং সরকারি কর্মচারীদের যে ন্যূনতম যে ন্যূনতম যে মজুরি 10,000 টাকা ন্যূনতম তাদেরকে দিতে হবে, সরকারি কর্মচারী হিসাবে স্বীকৃতি দিতে হবে, এদের 12 মাস বেতন দিতে হবে এবং মজুরি অবিলম্বে এদের যে টাকা, সেই টাকাটা বৃদ্ধি করতে হবে। এই দাবিতে আগামী দিনে কিন্তু আন্দোলন আরও তীব্র আন্দোলন হবে এবং সারা কাছাড় কেন সারা আসামের সমস্ত রন্ধন কর্মীরা আগেও যেভাবে একটা মিলিটেন্ট আন্দোলন পরিচালনা করেছিলেন, সেই দিকেই এটা চলে যাবে যদি সরকার এখনই এই ব্যাপারে সতর্ক দৃষ্টি না দেয়। ফিরছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015।
আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। করিমগঞ্জ জেলার নাম পাল্টে শ্রীভূমি করা হয়েছে, এ নিয়ে অনেকেই ইতিবাচক নেতিবাচক মন্তব্য করেন। যে যার মতো মন্তব্য করে সন্তুষ্টি অসন্তুষ্টি ব্যক্ত করেন। যেহেতু দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ শাসক দলের সমর্থন জানিয়ে আসছেন, তাই ওনার কাছে প্রশ্ন রাখা হয় করিমগঞ্জ না শ্রীভূমি। জবাবে বিধায়ক উল্লেখ করেন শ্রীভূমি নামকরণের পর প্রতিবাদ মুখর হন তিনি। এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে পুনর্বিবেচনার জন্য অনুরোধ জানান তিনি। আমরা তো তার প্রতিবাদ করেছি। করিমগঞ্জ কেটে যখন শ্রীভূমি হয়েছে তখনই আমি প্রতিবাদ করেছি। আমি অনুরোধ করেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীকে যেটা অন্তত পুনর্বিবেচনা করার জন্য। যাই হোক, সরকারের সিদ্ধান্ত এবং ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়েছে, আমাদের বলার কিছু নেই। সরকার যেটা করবে আমরা আলটিমেটলি সেটা তো পরবর্তীর জন্য আমাদের মানতেই হবে। কিন্তু আমরা আমাদের যে প্রতিবাদ সেটা আমরা করেছি, সরকার সেটা শুনেনি। তো আমরা কী করবো, উপায় নাই। আজকে শ্রীভূমি জেলা হয়েছে, অনেক মানুষের আপত্তি আছে, ম্যাক্সিমাম মানুষেরই আপত্তি আছে। মুখ্যমন্ত্রীর উদ্যমিতা প্রকল্প থেকে বঞ্চিত শ্রীভূমি জেলার দরিদ্র যোগ্য মহিলারা। অসম সরকারের মহিলা আত্মনির্ভর প্রকল্প পেতে ব্লক অফিসারদের দিতে হবে চা পানের টাকা। জীবিকা সখী জোনাকি দাস এবং ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দুর্ব্যবহারে চরমভাবে ভুক্তভোগী দক্ষিণ মাসলি বর্তমান কালাচাঁদ জিপির সরস্বতী এইচএসজি গ্রুপ, রাধারমন এইচএসজি গ্রুপ, বাসুদেব এইচএসজি গ্রুপ, মা কালী এইচএসজি গ্রুপের অনেক যোগ্য হিতাধিকারী মহিলারা। তারপরে আইছে লোন সবাইলে জোনাকি দি না আমরা তো লোন আইছে এখন সার্ভার তো সিগনেচার লাগবো, তো সিগনেচারটা আনিয়া দাও। এর রুপি দিয়ে এখন মাতিও না, এখন তো সময় না, এই না সেই না, এই না সেই না, ইটা গেল আমরা বৃষ্টি লেখে প্রসিডিং লেখা তো ডাইরেক্ট খাতা না না কি হবে আমরা আইদা আমরা স্যার ওলা ই তারে গো জোনাকি ইও রুপি দি ব্যাংক ইও যাইও না, লোক যাইও না, সারক লরে ফাইতাই না, তার ঘুটা আপলা তা আমরা গেলে একটু চান্স দিমু সারক তাই এবার বাধ্য হয়ে সমাজকর্মী মুন্নি ছেত্রীকে নিয়ে উপযুক্ত তদন্ত চেয়ে এবং যোগ্য হিতাধিকারী মহিলাদের নাম পুনর্বিবেচনা করে অন্তর্ভুক্তিকরণের দাবিতে বদরপুর ব্লক অফিসারের দ্বারস্থ হন ভুক্তভোগী মহিলারা। রুপের লোনের জন্য উনি বলেছেন যে জোনাকি দাস বলেছেন, আমরা ঠিক আছে, আমরা সব মেম্বাররা ডাকাইছি। ডাকানোর পরে মেম্বাররা কইছেন যে কীরকম কি দেখা কইছেন যদি ফার্স্ট 3000 টাকা ঘুষ দেও না তুমি তাই লোন পাইতাই না। ওরকম আমরা 3 বার করিয়া তাঁদের ডাকাইছি, আমরা ঘুষ না দেওয়াই তাই দিছি না। পরে যখন আমরা 3000 টাকা ঘুষ দিছি 60 দিনের ভিতরে আমরা লোন আইয়া ঢুকে গেছে অ্যাকাউন্টে। এটার কারণটা কিছু আমরা বুঝছি না। তাহলে বারবার ডাকা বলেছেন ব্লকের স্যার তারা বলেছে টাকাটা দেওয়ার জন্য, কিন্তু এখন আমরা আসলাম ওই জিনিসটা তুলে ধরলাম, স্যাররা বলছে উনারা বলছেন না। আমাদের কাছে রেকর্ডিং আছে, প্রমাণ আছে আমাদের কাছে। বদরপুর সমষ্টি থেকে ব্লকে এসেছি। বর্তমানে আমাদের দক্ষিণ মাসলি বর্তমান কালাচাঁদ জিপির মহিলারা বিভিন্ন এসএসজি, যেমন সরস্বতী এসএসজি গ্রুপ, মা কালী এসএসজি গ্রুপ, বাসুদেব এসএসজি গ্রুপ, গোপীনাথ এসএসজি গ্রুপ, এ ধরনের প্রগতি বিওর আন্ডারে অনেকটা এসএসজি গ্রুপ আছে, যেগুলোর যারা যোগ্য হিতাধিকারী, যেসব মহিলারা দিন হত দরিদ্র, যারা দীর্ঘদিন থেকে করার জন্য একটা প্রকল্প দিয়েছে মুখ্যমন্ত্রী উদ্যমিতা প্রকল্প। সেই প্রকল্পে অনেক যোগ্য হিতাধিকারী, অনেক দরিদ্র ঘরের মহিলাদের নাম বাদ পড়ে গেছে এবং ক্রাইটেরিয়ার বাইরে যারা আছে, 4-5টা সন্তান আছে, বিভিন্ন ইস্যু আছে, তাদের নাম অগ্রাধিকারের লিস্টে এসে গেছে। সেটা নিয়ে এই গ্রুপের যিনি সিআরসি আছেন জোনাকি দাস এবং বিভিন্ন অফিসারের সঙ্গে যোগাযোগ করে ওনারা কোনো সহযোগিতা পাননি। বারবার ওনাদের তিরস্কার করা হয়েছে, ওনাদের অবহেলা করা হয়, কোনো কিছু সঠিক ইনফরমেশন দেওয়া হয় না। তার জন্য আজকে আমরা ব্লকে এসেছি এবং আমরা আজকে আপনাদের মাধ্যমে আমরা মাননীয় আসাম সরকার হিমন্ত বিশ্ব শর্মা এবং আমাদের শ্রীভূমি জেলার ডিস্ট্রিক্ট ডেপুটি কমিশনার ওনার দৃষ্টি আকর্ষণ করছি, অতি সত্ত্বর যাতে বদরপুর ব্লকের এবং দক্ষিণ মাসলি যেটা কালাচাঁদ জিপির ওনাদের গ্রুপের প্রগতি বিওর আন্ডারে থাকা গ্রুপগুলোর সঠিক তদন্তক্রমে যেসব যোগ্য হিতাধিকারীরা বাদ পড়েছেন তাদের নাম
কালাইন বাজারের মুন্নি হোটেলে সোমবার রাতে চুরির সময় হাতে নাতে ধরা পড়ে ভাটগ্রামের কুখ্যাত চোর মনি। হোটেলের টিন কেটে ভেতরে ঢুকে চুরি করার সময় স্থানীয়দের সন্দেহ হলে খবর পাঠান হোটেল মালিক ধনঞ্জয় রায়কে। দোকানে পৌঁছে তিনি চোরটিকে পালানোর চেষ্টা করতে দেখেন। পালানোর সময় ধারালো টিনে আহত হয় মনি। পরে স্থানীয়রা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেন। এর আগে গত 22 ডিসেম্বর মনি কালাইন কলেজ রোডে একটি গাড়ি থেকে ব্যাটারি চুরি করতে গিয়ে ধরা পড়ে। বারবার চুরির ঘটনার কারণে এলাকাবাসী ক্ষুব্ধ এবং প্রশাসনের কাছে কঠোর ব্যবস্থার দাবি জানিয়েছে। পিছন দিকেও মানে লাগা রুমের মানুষ পিছন দিকে গেছে, আমরা সামনে থেকে দরজা খুলছি আর এই সাইডে তো জুয়েলারি এরা বাইরেছে, এখন যাচ্ছে কোনো দিকে যেতে পারে না, ওদিকে সাইড মানে মাথা ঢুকাইছে, ওই যে বাঙ্গা টেনের দিকে লাগিয়া তার ওইটা কাটছে, মাথা কাটছে না। আমরা তো সন্ধ্যার সময় 6টার সময় বন্ধ করছি, আমি আর আমার কারিগর স্টাফ গেছেন, আমি আমার কারিগর গেছি কি বিহার রতির বাড়ি ভৈরবপুর। আর এখন মোটামুটি কয়টায় 9টা ফোন করছেন যে দোকানের ভিতরে শব্দ করে লাগা রুমক একজন ফৌজদার থাকেন, তাই ফোন করতেন যে শব্দ করে তোমার দোকানও, তুমি তাড়াতাড়ি আও। ও আমরা তাড়াতাড়ি ও বিয়া বাড়িতে গাড়ি লই আইছি, গাড়ি লই আইয়া সামনের দরজা খুলছি, সামনের দরজা যখন শব্দ পাইছি তখন ঘরের ভিতরে খালি আমার পিছনের বেড়াটা টিনের বেড়ার মাঝে খালি উড় শব্দ করিয়া বাইরে হইতে পারছে না, মাথা বাইরে করছে। আমরা মানে সাইড বাই থেকে বেরিয়ে তারে ধরিয়া দেখি এখন তার মানে টিন যে আর ওর লগে তার লগে এখন দা আছে, তার লগে দা ছিল আর টিনের মাঝে মাথা ঢুকাইছে, ও তার এই অবস্থা। আপনার নাম কি? আমার নাম ধনঞ্জয় রায়। আচ্ছা, আপনার হোটেলের নাম কি? মুন্নি হোটেল। কাটলিছড়া সমষ্টির পঞ্চায়েতের খসড়া ভোটার তালিকা বাতিলের দাবিতে হাইলাকান্দি জেলা আয়ুক্তের কাছে একটি স্মারকলিপি তুলে দেন বিধায়ক। খসড়ায় উল্লেখিত বিড়ম্বনার সমাধান না হলে জনগণকে নিয়ে বৃহত্তর আন্দোলনের হুমকিও দেন বিধায়ক সুজামউদ্দিন। বিধায়কের অভিযোগ, যাদের নির্বাচনী এলাকা নির্ধারণের কাজ করার কথা ছিল তারা তা না করে কাজ করছেন। এটি বিজেপি সবকা সাথ সবকা বিকাশ দাবির বিপরীত। জেলা কমিটি, সমষ্টি কমিটি, আমি বিধায়ক গোটেই মিলি আজি আমি হাইলাকান্দি ডিসি মহোদয়ক এটা মেমোরেন্ডাম দিছোঁ, যিটো ড্ৰাফ্ট পঞ্চায়তৰ নটিফিকেশ্যন হৈছে সিটোৰ ওপৰত। আমি যোৱাও 2 দিন আগতে আপোনাৰ লগত শ্বেয়াৰ কৰিছোঁ আমাৰ জিলাখনত কি অৱস্থা হৈছে, যে অনলি 8 নাম্বাৰ দিয়ে এটা PS হৈছে, 32 নাম্বাৰ দিয়ে PS হৈছে, 13 নম্বৰেও হৈছে, 100-ৰ ভিতৰত 15-20টা PS বনিছে, 200-ৰ ভিতৰত 50 মান হ'ব, 300-ৰ ভিতৰত আৰু 200 মান হ'ব, আৰু 1000-ৰ পৰা 2000 লোকে বাকী গোটেই PS বনিছে। 3-4টা গাঁও পঞ্চায়ত মিলিজুলি এটা পুলিং ষ্টেচন বনিছে। 2টা সমষ্টি আমাৰ 122 আলগাপুৰ কাটলিছড়া আৰু 121 হাইলাকান্দি LAC, 2টা LAC মিক্সচাৰ হৈছে। হাহাকাৰ অৱস্থা হৈছে, ৰাইজ ইমান উত্তপ্ত হৈ আছে, আন্দোলনত যাব। আমি আইনৰ মানুহ, আইনসভাৰ সদস্য, আমি আমাৰ দলৰ মানুহক বুজাইছোঁ, আমাৰ ৰাইজৰ বাকী যিবিলাক মানুহ এইবিলাক গাফিলতি হৈছে, আমিও আইনটো মানি আমি আজি DC সাহেবক এটা মেমোৰেণ্ডাম দিছোঁ যে এই নটিফিকেশ্যনটো কেঞ্চেল কৰিব লাগে। ইয়াত আমাৰ পাৰ্লামেণ্টত ভোট দিছে প্ৰায় 15,000 মানুহ নাম কাটা গৈছে, যিবিলাকে পঞ্চায়তত ভোট দিব নোৱাৰে, ড্ৰাফ্টত নাম নাই। এটা স্কুলত 4টা PS বনাইছে, 4টা ৱাৰ্ড বনাইছে, 4-5 কিলোমিটাৰ 10 কিলোমিটাৰ লৈ 4টা PS এটা স্কুলত বনাইছে। আগতে গাঁৱে গাঁৱে PS বিলাক আছিলে, ৱাৰ্ডবিলাক আছিলে, বুথ চেণ্টাৰ আছিলে, এইবিলাক কাটি এতিয়া কোনটো হাৰ্টত বনাইছে আমি গম পোৱা নাই। DC মহোদয়ে কৈছে আমাৰ মেমোৰেণ্ডামৰ পাছত যে অহাকালি গোটেই আধিকাৰিক লৈ ইলেকশ্যনৰ পাৰপাছত যি জড়িত যিবিলাক কাজত আছিলে গোটেই লৈ এটা মিটিং ডাকি আছে। সেই মিটিঙত কি হয় আমি খবৰ ল'ম, যদি ভাল সুফল পাওঁ তেনেহ'লে ঠিক আছে, নহ'লে আমি আজি মিডিয়াত কৈছোঁ আমি লাগিলে গণতান্ত্ৰিক পদ্ধতিতে জিলাবাসীক লৈ এটা মিটিং কৰি
আৰু এটা মেমোরেন্ডাম গোটেই রাইজ লৈ ডিসি মহোদয়। কাছাড় জেলার বরখলা বিধানসভার অন্তর্গত শুভং জিপির বৌলা বস্তির জনগণ স্বাধীনতার ৭২ বছর পার হওয়ার পরও উন্নয়ন থেকে বঞ্চিত। ভুক্তভোগীদের অভিযোগ, নির্বাচন এলে বিভিন্ন দলের নেতা পার্টি নেতাদের দেখতে পাওয়া যায়। মঙ্গলবার সংবাদ মাধ্যমের কাছে ক্ষোভ প্রকাশ করে বলেন, এই গ্রাম প্রায় ৯০ থেকে ১০০ পরিবার আছে। তাদের মধ্যে বেশিরভাগ লোক মৎস্যজীবী ও দিন মজুর করেন। তাদের ভাগ্যে একটাও প্রধানমন্ত্রী আবাস জোটেনি। বরকলা সমষ্টির শুভং জিপি বুলাবস্তি গ্রাম। আমাদের গ্রাম যে এত পিছিয়ে পড়া, আমি তো আজকে আমার নিজের বয়সও প্রায় ৩০-৩২ বছর হয়ে যায়, নিজে অনুভব করতে পারি না যে সব দিকে এক নমুনার চলে। আরও তো গ্রাম আছে, আমাদের গ্রাম যে এত পিছিয়ে পড়া গ্রাম আমি কিছু ভাবিয়েই পাইয়ার না। আজকে মিডিয়ার মাধ্যমে আমি কইতে চাই আর যে মুখ্যমন্ত্রী একটু দৃষ্টি আকর্ষণ করবা, কেন আর তো আমরা কেউ পাইয়ার না। এই যে আশেপাশে যারা আছে পঞ্চায়েত কে বা আর তারা জীবনেও আইছে না কোনো দিন, আর মেম্বার থাকা সত্ত্বেও নাই। আজকে এতটা দিন হইল, না আছে ঘর, না আছে রাস্তা, আর যে এত রাস্তার মধ্যে কিন্তু স্কুল একটা আছে সরকারি, এই যে স্কুলে যাইতো কীভাবে মানুষ, এটার তো কোনো সুবিধাই নাই। প্রধানমন্ত্রী আবাস থেকে তো বঞ্চিতই, প্রায় ৭০-৮০ গড়ে এইটা গ্রাম। এই গ্রামে তো সবেই বঞ্চিত, কেউ পাইছে কইয়া তো আমি নিজেও দেখছি না এই পর্যন্ত, কইতাম যে নাইলে তো মিডিয়ার মাধ্যমে কইলাম না যে কয়েক ঘর পাইছে, এটাও কোনো সুবিধা নাই। আমি এটাই কইতে চাই আর যে মিডিয়ার মাধ্যমে যদি কেউ একটু দৃষ্টি আকর্ষণ করেন তে আমরা উপকৃত হব। লক্ষ্মীপুরে প্রেস ক্লাবের স্থায়ী ভবন নির্মাণে অর্থ বরাদ্দের আশ্বাস মন্ত্রী কৌশিক রায়ের। পূর্ব কাছাড় প্রেস ক্লাব লক্ষ্মীপুরের স্থায়ী ভবন নির্মাণের জন্য অর্থ বরাদ্দের আশ্বাস দিয়েছেন রাজ্যের খাদ্য, অসামরিক সরবরাহ বিভাগ, খনি ও খনিজ দ্রব্য এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। মঙ্গলবার তিনি লক্ষ্মীপুর প্রেস ক্লাবের কর্মকর্তাদের বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে তিনি প্রেস ক্লাবের ভবন নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করবেন। এদিন সকালে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি কবির আহমেদ লস্কর, সাধারণ সম্পাদক পুলক কুমার দাস সহ অন্যান্যরা সম্মিলিতভাবে মন্ত্রীর বাড়িতে গিয়ে মন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সম্মাননা স্মারক করেন। আজ থেকে শিলচর গান্ধী ভবনে প্রতি বছরের মতো এবারও শিলচরের আজকের প্রজন্ম থিয়েটার ও পয়লাপুলের রেস থিয়েটারের উদ্যোগে থিয়েটার পৌষ পরব শীর্ষক নাট্য উৎসব শুরু হয়। এই উৎসব ১৭ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে। আজ শুরুতে সর্বপ্রথমে নাট্যজনদের নিয়ে গান্ধী ভবন থেকে সেন্ট্রাল রোড, নরসিংতলা হয়ে আবার গান্ধী ভবন পর্যন্ত পথ চলা হয়। এরপর গান্ধী ভবনের সামনে সঙ্গীতানুষ্ঠান হয়। এ বিষয়ে এই অনুষ্ঠানের আহ্বায়ক ইন্দ্রনীল দে ও যুগ্ম আহ্বায়ক সায়ন বিশ্বাস বক্তব্য রাখেন। আজ ১৭ই ডিসেম্বর থেকে আমাদের এই শিলচর শহরের গান্ধী ভবনে রেস থিয়েটার, পয়লাপুল এবং আজকের প্রজন্ম শিলচর এবার নিয়ে চতুর্থবারের মতো শুরু করতে চলেছে থিয়েটারের পৌষ পরব। এটি মূলত একটি নাট্যোৎসব যেটি আমরা ৩ বছর আগে শুরু করেছিলাম, এবার তার চতুর্থ সংস্করণ। এবার এই পৌষ পরবে আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ সব মিলিয়ে এই ৩টে রাজ্য থেকে 10টি দল অংশগ্রহণ করছে এবং এই 10টি দল আগামী 6 দিনে 11টি নাটক মঞ্চস্থ করবে। আমরা আশা করব প্রত্যেকবারের মতো এবারও শিলচর তথা বরাক উপত্যকার দর্শকমণ্ডলী তাদের সার্বিক সহযোগিতা এবং উপস্থিতি দিয়ে আমাদের এই নাট্যোৎসবকে সফল করে তুলবেন। এবং এটা এই যে পথ চলা, থিয়েটারের পথ চলা, এটাও আমরা সেই প্রথম সংস্করণ থেকেই আমরা শুরু করেছি, যাতে করে মানুষকে সচেতন করা, এটা একটা পাবলিসিটির মতো এবং একসঙ্গে একটা সম্মিলিত বার্তা দেওয়া। থিয়েটার আমাদের সমাজের দর্পণ এবং থিয়েটার সমাজের প্রতিচ্ছবি, তাই সবাই যেন এই থিয়েটারের পৌষ পরবে অংশগ্রহণ করে এবং এটাকে সার্থক করে তোলে। আমাদের এই পথ চলা শুরু হয়েছে গান্ধী ভবন থেকে এবং এটা সেন্ট্রাল রোড হয়ে আবার গান্ধী ভবনেই ফিরে এসেছে। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে CNN 24 সংবাদ এখানে শেষ করছি। নমস্কার।